ভদ্র আর সুশীল সমাজের আড়ালে সবার চোখ ফাঁকি দিয়ে শয়তানের এক শহর গড়ে উঠেছে, যে শহরের মানুষ একে একে শিশু বাচ্চা এবং মেয়েদের নির্মমভাবে হত্যা করছে। এই সম্প্রদায়ের নাম স্যাটানিক জনগোষ্ঠী। স্যাটানিক জনগোষ্ঠী তাদের শয়তান দেবতাকে বিশ্বাস করে নরকের চাবি পেতে শিশু বাচ্চা থেকে শুরু করে বড় মেয়েদের আকালের কথা অনুযায়ী ডেমন অর্থাৎ শয়তানের নামে বলি দিতে শুরু করে। একের পর এক ভয়ানক দেখতে লাশগুলো পেয়ে শুরু হয় পুলিশের তদন্ত। তদন্তের এক পর্যায়ে দেখা যায় যারা আকালের সম্প্রদায়ের ব্যাপারে কিছু জানে, পুলিশের জেরায় সত্যিটা বলার আগেই সকলেই নিজে নিজে আত্মহত্যা করে নেয়। এমন রহস্যময় তদন্ত করতে গিয়ে পুলিশরা যেন নিজেরাই শয়তানি শক্তির বশে চলে আসে। এমন ভয়ঙ্কর আকালি মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। অফিসার হামজা চিৎকার করে সাবাস্টিনকে ডাকছে। হামজা সাবাস্টিনকে খুঁজতে খুঁজতে এমন একটা রুমে আসে যে রুমের চারিপাশে কয়েকটি মোমবাতি এবং মাঝ বরাবর কিছু কঙ্কালে ভর্তি রয়েছে। হামজা বাড়িটি ভালো করে দেখতে শুরু করে। অন্যদিকে কেউ একজন তন্ত্র মন্ত্র পড়ছে। এই মন্ত্রের ফলে আচমকা কোনো অদৃশ্য ছায়া হামজা স্যারকে নিয়ে চলে যায়। বর্তমানে দেখা যায় 6 বছর আগের ক্লোজ হওয়া একটি কেসের বিষয়ে তদন্ত করতে হামজা রহমানের সাথে ছোট একটি মিটিং এ বসেছে সমিয়া দেব। হামজা রহমান হচ্ছে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। সমিয়া বলে 2016 সাল, অপারেশন ব্ল্যাক স্কেল। হামজা রহমান বলেন, আমার জীবনের আমি ওই দিনগুলো কখনোই ভুলতে পারবো না। আপনি কি জানতে চাচ্ছেন বলুন। সোমিয়া বলে, আমি যতটা বুঝতে পেরেছি এই কেসে অনেকটা না বলার সত্য রয়েছে। আমার মতে এই কেস এখনো শেষ হয়নি। হামজা রহমান বলে, এই মামলার আসামি দোষী প্রমাণিত হয়েছে। এই কেসটা আমার হাতে আসার সময় আমি অন্য একটা কেসে ইনভেস্টিগেট করছিলাম। এমন একটা অভিযোগ আসে কবরে পুঁতে রাখা লাশগুলো হারিয়ে যায়। ঠিকঠাক কোনো সূত্র পাচ্ছিলাম না। সে সময় সূত্র নিয়ে আসে চার্লস। সে একজন রিপোর্টার। এই কেসের ব্যাপারে চার্লস অনেক বড় ধরনের তথ্য দিয়েছিল আমাদের, যার জন্য আমরা অপরাধের কাছাকাছি চলে এসেছিলাম। অতীতে দেখা যায় চার্লস পুরনো এক নিউজ রিপোর্টার অফিসে এসে এক ম্যাডামের সাথে সাক্ষাৎকার করে। তিনি জানান প্রায় 10 লক্ষ মানুষ নিখোঁজ হয়ে গিয়েছে। চার্লস বলে, এসব মানুষের মিসিং হওয়ার পিছনে ওই মেয়েটির কোনো না কোনো কানেকশন রয়েছে। মেয়েটির নাম জ্যানিস ডিসুজা। ম্যাম বলে, একে আমি কোথাও দেখেছি। চার্লস বলে, মেয়েটি নিজেকে শ্যামান হিসেবে পরিচয় দেয়। শ্যামান কালো জাদু চর্চা করে। ম্যাডাম একটা ঝাড়ি দিয়ে বলে, শ্যামানের ব্যাপারে আমাকে কিছু শেখাতে এসো না। তুমি কি বলতে এসেছো আর কোন লাইনে কথা ঘুরাচ্ছ? চার্লস বলে, আমি জানি তিনি একজন অফিসার, তার নাম জ্যানিস। তার সাথে এই ব্যাপারে অনেক আলোচনা হয়েছে আমার। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে 6টি মেয়ের সাথে তিনিও গায়েব হয়ে গিয়েছে আর তার ব্যাপারে কোনো অভিযোগও দায়ের করা হয়নি। সবকিছুর আড়ালে মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো প্ল্যানিং চলছে। যখন প্রথমে এই ব্যাপারে আমি জানতে পারি আমি বিষয়টা খুব একটা সিরিয়াসলি নেইনি, কিন্তু যখন নিখোঁজ ব্যক্তিদের ফেসবুক পেজ নিয়ে ঘাটাঘাটি শুরু করি তখন এদের সবার মধ্যেই কানেকশন খুঁজে পাই আমি। এরা সকলে কোনো না কোনো ভাবে ব্ল্যাক ম্যাজিকের সাথে সংযুক্ত রয়েছে। তারা কোনো এক ব্যক্তির কালো জাদু অনুসরণ করত। এই বিষয়টা ক্ষতিকর জেনেও ধীরে ধীরে আমাদের সমাজের অনেকেই এই পথে এগিয়ে যাচ্ছে। ঘটনা বর্তমানে চলে আসে। হামজা স্যার বলে, আমরা শুরুতে ভেবেছিলাম হয়তো মাদকের ব্যবসার জন্য লাশ নিয়ে তারা এই ধরনের কুকীর্তি করছে, তবে আমাদের ধারণা সম্পূর্ণ ভুল ছিল। অতীতে দেখা যায় গভীর রাতে এক দম্পতি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিল। তাদের বাড়ির সামনেই একটি গাড়ি থামিয়ে অদ্ভুত আওয়াজে শঙ্খ বাজায়। এই আওয়াজ শুনে বাড়ির মধ্যে থাকা অনিতা নামের মেয়ে চিৎকার করে ওঠে। তার বাবা মা দ্রুত তার রুমের সামনে যায়। মেয়েটার রুম বাহির থেকে লক করা। মূলত মেয়েটার উপর কালো জাদু করা হয়েছে, তাই তার অস্বাভাবিক আচরণের জন্য তাকে আটকে রাখা হয়। বাবা বলে, তুমি দ্রুত চার্জের ফাদারকে ফোন দাও, এদিকটা আমি দেখছি। মা ফোন করতে গেলে মেইন দরজায় কেউ নক করে। মা দরজা খুলতেই সামনে লম্বা আকারের অনেকগুলো চুল পায়। এদিকে লাইট অন অফ হতে থাকে। হুট করে দরজার ভেতর থেকে মেয়েটি হাত বের করে তার বাবাকে সজোরে একটা আঘাত করে সেখানে। বাবার সাথে সাথেই জ্ঞানহারা হয়ে যায়। এরপর মেয়েটি দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে। মূলত এই শঙ্খ বাজানোর পর মেয়েটি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছে। পরক্ষণেই মেয়েটি তার মায়ের উপরও আঘাত করে। কিছুক্ষণের মধ্যে গাড়ি থেকে দুজন লোক এসে মেয়েটিকে টেনে হিঁচড়ে গাড়িতে উঠায়। অন্যদিকে গভীর রাতে কিছু লোক কবর খুঁড়ছিল। এই বিষয়টা দূর থেকে হামজা আর সেলবাম লক্ষ্য করছিল। সময় সুযোগ বুঝে হামজা আর সেলবাম তাদের উপর আক্রমণ করে, তবে তারা সেখান থেকে পালিয়ে যায়। শুরু হয় চোর পুলিশের খেলা। লোকগুলো একটা গাড়িতে উঠে পালিয়ে যায়। হামজা গাড়ির পিছু করতে থাকে। অন্যদিকে সেলবাম অন্যদের ফলো করতে করতে একটা আস্তানায় প্রবেশ করে। এই এরিয়াটা যেন একটা চার্চের মতো। সেলবাম লক্ষ্য করে শয়তানের পূজারী মূর্তির সামনেই পেছন থেকে মাস্ক পরা এক ব্যক্তি সেলবামের শরীরে কিছু একটা দিয়ে সজোরে আঘাত করে, আর তার সামনেই একটা বাচ্চাকে শয়তানের নামে বলি দেয়া হয়। এদিকে সেই গাড়িকে পুলিশ আটকে ফেলে।
দেখা যায় সেই গাড়ির মধ্যেও অনিতা রয়েছে। শয়তান দলের কর্মীরা অনিতাকে মেরে ফেলতে চাইলে পেছন থেকে পুলিশ অফিসার কর্মী শুট করে তাকে মেরে ফেলে। অনিতাকে বাঁচানোর পর গাড়ির দরজা খুলতেই দেখা যায় গাড়ির মধ্যে থাকা প্রতিটি ব্যক্তি নিজেকে নিজে শেষ করে দিয়েছে, অর্থাৎ তাদের কাছে জিজ্ঞাসাবাদ করার কোনো সুযোগ নেই। অন্যদিকে সিলভাম ব্যথায় সেই চার্জের মধ্যে ছটফট করছে। যাই হোক, বেশ কিছুক্ষণ পর হামজার কাছে অফিসার চলে আসে। অফিসার বলে, হামজা বলেছিলে কবরের লাশের আড়ালে এরা ড্রাগসের ব্যবসা করে, কিন্তু আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই। এখানে তো কিছু মাথার খুলি আর তন্ত্রমন্ত্রে কিছু জিনিসপত্র রয়েছে, এগুলো দিয়ে তো আর প্রমাণ হয় না, তাই না? মেয়েটি কেমন আছে? হামজা বলে, স্যার মেয়েটিকে দেখে মনে হচ্ছে ও কিছুটা অস্বাভাবিক। মেয়েটিকে আমরা তার বাবা মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি। স্যার বলে, ওই ছেলেগুলোর ছবি তুমি মেয়েটির বাবা মাকে দেখিয়ে জিজ্ঞাসাবাদ করো, তারা এই ছেলেগুলোকে চিনতে পারে কিনা। হামজা বলে, আমি তার বাবা মায়ের সাথে কথা বলেছি, মেয়েটি কিছুদিন আগেই এরকম অস্বাভাবিক আচরণ শুরু করেছে। স্যার, এখানকার মাথার খুলি আর জিনিসপত্র দেখে আপনার কোনো কিছু অদ্ভুত মনে হচ্ছে না? কেন তারা মেয়েটিকে তুলে নিয়ে আসলো, আর যখন আমাদের হাতে ধরা পড়লো তখন কেনই বা সকলেই নিজেদের শেষ করে দিল? খুব রহস্যময় একটা ব্যাপার, তাই না স্যার? স্যার বলে, এখানে রহস্যময় কোনো ব্যাপারই নেই, পুলিশের হাত থেকে বাঁচতে তারা নিজেদের প্রাণ শেষ করে বোকামি করেছে। হামজা বলে, এখানে কালো জাদুর কোনো ভয়ঙ্কর ঘটনা চলছে স্যার, যে আমাদের সমাজের সকলের চোখের আড়ালে তিলে তিলে একটা শয়তানের শক্তিকে প্রভাবিত করছে। সাধারণ মানুষের নজরভেদ করে কালো জাদুর মাধ্যমে হাজারো প্রাণের বিনিময়ে শয়তানের রাজ্য সৃষ্টি হচ্ছে। অফিসার বলে, হ্যাঁ, আমরা এসব কথা অফিসে গিয়ে জানাই, আর তারা সকলেই আমাদের পাগল বলে আখ্যায়িত করবে। জাদুবিদ্যা মূলত একটা ব্যবসা, এইসব ব্যাপারে এত মাথা ঘামানো লাগবে না। এই বলে অফিসার সেখান থেকে চলে যায়। বর্তমানে সোমিয়া হামজাকে জিজ্ঞেস করে, অতীতে যারাই এই কেসে সাক্ষ্য দিয়েছিল অনিতার বাবা মা সহ সকলে কি স্বীকার করেছিল এটা জাদুবিদ্যার কাজ? হামজা সাহেব বলে, এটা তাদের বিশ্বাস। সোমিয়া বলে, তাহলে ধরা যায় জাদুবিদ্যার এই কেসে প্রথম ক্লু হয় অনিতা, আর এই অপারেশনেই আপনারা সেলবাম অফিসারকে হারান, তাই তো? কাহিনী আবারও অতীতে চলে যায়। 2016 সাল, হায়দ্রাবাদ হাইটেক সিটি। নিউজে দেখাচ্ছে এই সিটির আশেপাশে বিভিন্ন জায়গায় মৃতদেহ পাওয়া যাচ্ছে। ধারণা করা যায় এসব কালো জাদুর কাজ। সন্দেহের তালিকায় প্রথমেই রয়েছে জেনিস। এক সাংবাদিকের মোবাইলের ভিডিওর মাধ্যমে জেনিসকে আসামি হিসেবে শনাক্ত করা হয়। পুলিশ অফিসাররা তাকে খুঁজে বেড়াচ্ছে। যে সাংবাদিক ভিডিও ধারণ করেছিল, এক সূত্রে জানা যায় তিনিও মারা গিয়েছেন। সাংবাদিকের নাম চার্লস, তিনি সহ টোটাল 7 জনের লাশ পাওয়া গিয়েছে। সাংবাদিকের করা ভিডিওতে স্পষ্ট জেনিসকে দেখা যাচ্ছে। মৃত্যুর আগ মুহূর্তে সাংবাদিকের ভিডিও তিনি তার কলিগের ফোনে শেয়ার করে দেয়। চার্লস মারা যাওয়ার পর তার ফোনটা এখনো পাওয়া যায়নি। এমন হতে পারে ফোনটি জেনিসের কাছে রয়েছে। আশা করা যায় খুব দ্রুতই পুলিশ কর্মকর্তা উপযুক্ত প্রমাণ সহ মূল আসামিকে ধরে ফেলবে। রাতের বেলা সিনিয়র অফিসার ডেভিড আর হামজা খুবই চিন্তিত। এখন পর্যন্ত সেলবামকে খুঁজে পাওয়া যায়নি, আর এই কেসটাও কেমন যেন অদ্ভুত রে। এই সময় ডেভিডের ফোনে রিং বেজে উঠলে তিনি ফোনটা রিসিভ করেন। অপর প্রান্ত থেকে সিলবামের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠ জানায়, স্যার, সেলবাম বাড়ি ফিরে এসেছে, কিন্তু কেমন যেন অদ্ভুত সব আচরণ করছে। আমার খুব ভয় লাগছে স্যার, আপনি দ্রুত চলে আসুন। ফোন কেটে যায়। দেখা যায় সেলবাম কাঁচা মাছ খাচ্ছে। ডেভিড আর হামজা দ্রুত সেলবামের বাড়িতে চলে যায়। মেইন দরজা আটকানো। সেলবামের স্ত্রী পূরবীকে বারবার ডাকলেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। ফোনটাও বন্ধ রয়েছে। দুজনেই কিছুটা আতঙ্কিত হয়ে যায়। পরক্ষণেই সেলবাম দরজা খুলে। হামজা বলে, কি রে, হঠাৎ করে কোথা থেকে আসলি? আর পূরবী এত ভয় পেয়েছে কেন? এতক্ষণ ধরে দরজায় ধাক্কাচ্ছি, খুলছিস না যে? চল ভিতরে, কি হয়েছে দেখবো। খুব রাগী চেহারা নিয়ে সেলবাম হামজাকে আটকে বলে, পূরবী ঘুমাচ্ছে, সবকিছু ঠিক আছে, তোরা এখান থেকে যা। এই বলে মুখের উপর দরজা লাগিয়ে দেয় সেলবাম। বাইরে বেরিয়ে ডেভিড বলতে থাকে, ওর চোখ দেখে কিছু বুঝলেন স্যার? আমরা এখন কি করব? ভেতরে দেখা যায় সেলবাম তার স্ত্রীর পা টেনে খিঁচড়ে উপরে তুলে নিয়ে যাচ্ছে। বাইরে হামজা বলে, সব দেখেছি, আমার মনে হয় আমাদের এখান থেকে এখন চলে যাওয়া উচিত। এই বলে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। এ সময় ডেভিড হামজা স্যারের শার্টে রক্ত দেখতে পায়। এই রক্ত দেখেই বুঝে যায় ভেতরে কোনো কাহিনী চলছে। বাড়ির ভেতরে সেলবাম তার স্ত্রীর গলায় দড়ি পেঁচিয়ে ঝুলিয়ে রেখেছে। অফিসাররা বিষয়টা সামান্য তদন্তের জন্য বাহির থেকে জানলার গ্লাসে বড় একটা পাথর ছুঁড়ে মারে, যার জন্য সেলবাম বড় একটা ছুরি নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে। এদিকে পূরবী ঝুলন্ত রশিতে থাকা অবস্থায় কোনো মতে পা বাঁধানোর জন্য একটা তাক পেয়ে যায়। বাইরে সেলবামের চোখের আড়াল করে ডেভিড বাড়ির মধ্যে প্রবেশ করে। বাইরে কাউকে না দেখতে পেয়ে সেলবাম তার বাড়িতে ঢুকে দরজা লক করে দেয়। ডেভিড কিচেন রুমে গিয়ে দেখে কাঁচা মাছ, মাংস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দ্রুত হামজা স্যারকে ফোন দিয়ে বলে, এখানে খারাপ কিছু ঘটতে চলেছে স্যার,
আমি দরজা খুলে দিচ্ছি, আপনি চলে আসুন। ডেভিড দরজা খুলতে চেষ্টা করে কিন্তু দরজা খোলে না। এ সময় সেলবাম তাকে দেখে ফেলে। দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। হামজা স্যার দরজা খোলা না পেয়ে বাড়ির চারিদিকে ঘুরে দেখতে থাকে কোনোভাবে বাড়ির মধ্যে প্রবেশ করা যায় কিনা। ডেভিড সিলভামের সাথে না পেরে উঠে সবশেষে পালাতে শুরু করে। এক পর্যায়ে একটা রুমে গেলে পূরবীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। দ্রুত ডেভিড তাকে বাঁচানোর জন্য পূরবীর পা ধরে জাগিয়ে তোলে। তবে সেখানে আবারও সিলভাম চলে আসে। বাইরে দেয়ালের পাশে পাইপ বেয়ে অবশেষে কোনো মতে হামজা ছাদে উঠে যায়। এরপর দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে। প্রেসার কুকারের ঢাকনা দিয়ে সজোরে সিলভামের মাথায় আঘাত করে। ক্ষত বিক্ষত অবস্থায় ডেভিড এবং হামজা পূরবীকে কোনো মতে ঝুলন্ত দড়ি থেকে নামায়। সকাল 9টা, সরকারি হসপিটাল। ডেভিড আর পূরবীকে সেখানেই ভর্তি করানো হয়েছে। এই পুরো বিষয়টা হামজা তার স্যারকে জানায়। স্যার বলে, এই বিষয়ের ব্যাপারে সবার চোখের আড়ালে তদন্ত করে যেতে হবে, কোনোভাবেই যেন মিডিয়ায় এই তথ্য ছড়িয়ে না পড়ে। এরপর হামজা এক মহিলা অফিসারের সাথে দেখা করেন। এই মহিলা অফিসারের সাথে চার্লসের যোগাযোগ ছিল। চার্লস তার রিসার্চের ফাইল এই মহিলার কাছে হ্যান্ডওভার করেছিল। মহিলা অফিসার এই ফাইলটি হামজাকে দিয়ে দেয়। ফিমেল অফিসার জানায় চার্লসকে এসব তথ্য তাদের ডিপার্টমেন্টের কোনো এক ব্যক্তি দিয়ে থাকতো। ফিমেল অফিসারের সাথে সাক্ষাৎকার শেষে হামজা বাইরে এসে এই ফাইলটি ভালো করে দেখতে শুরু করে। ফিমেল অফিসারের সাথে সাক্ষাৎকার শেষে হামজা বাইরে এসে এই ফাইলটি ভালো করে দেখতে শুরু করে। দেখা যায় অনেকের বিবরণের মধ্যে অনিতার বিবরণও এই ফাইলে রয়েছে। সাথে সাথেই অনিতার ফেসবুক প্রোফাইল চেক করা হয়। প্রোফাইল ঘেটে দেখা যায় অনিতার সাথে জেনিসের ফেসবুক ফ্রেন্ড রয়েছে। জেনিস অনিতার সিনিয়র, কিন্তু অদ্ভুতভাবে অনিতার ক্লাসমেট ফ্রেন্ড ঈশা, ইয়াসমিন, গৌতম এই তিনজনের সাথে জেনিসের ফেসবুক ফ্রেন্ড রয়েছে। এরা একে অপরকে সকলেই চেনে। তবে ক্লাসমেট তিনজনের উপর সন্দেহ করার মতো কিছুই ছিল না। তিনজনের মধ্যে ইয়াসমিন নামের মেয়েটির বাবা ছিল মিলিটারি অফিসার। ইয়াসমিন স্টেট লেভেলে শুটিং চ্যাম্পিয়ন ছিল। খুব তাড়াতাড়ি তাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হয়। এরপর থেকে অনিতার সাথে কারোর সেরকম যোগাযোগ নেই, যার জন্য অনিতা শুধুমাত্র জেনিসের সাথে যোগাযোগ করত। হামজা ডেভিডের সাথে কথা বলতে বলতে অনিতার বাড়ির সামনে চলে আসে। এই মুহূর্তে হসপিটাল থেকে হামজাকে ডক্টর ফোন করে জানায় সেলবামের শরীরে ড্রাগস পাওয়া গিয়েছে। এর নাম ফ্লাক্কার। এটি খুব ভয়ানকভাবে মানুষের শরীরে ইফেক্ট করে, যার জন্য নিজের উপর কোনো কন্ট্রোল হারিয়ে অপর পক্ষের উপর হামলা করে বসে। একে জম্বি ড্রাগসও বলা হয়। এই মুহূর্তে অনিতার বাড়ির সামনে ঈশা, ইয়াসমিন চলে আসে। এই বিষয়টা দূর থেকে লক্ষ্য করে হামজা সাহেব, যার জন্য ডাক্তারের কথা পুরোপুরি ভাবেও খেয়াল করে শুনতে পাইনি। সবশেষে ডাক্তার বলে সেলবামের ঘাড়ে একটা ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। তার ছবি তুলেছি, আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি দেখে নেবেন। ছবি আসলে হামজা ভালো করে ছবিটা দেখে। এদিকে ইয়াসমিন, ঈশা তাদের আরেক বন্ধুকে গাড়িতে বসিয়ে রেখে তার বাড়িতে প্রবেশ করে। ছেলেটির ফোনে তার বন্ধু ভিকি কল করে বলে, কোথায় আছিস? তোর সাথে আমার এমার্জেন্সি কথা আছে, দ্রুত দেখা কর। এ কথা শুনেই ছেলেটি মন খারাপ করে তার ফোনের কভার ফটোতে তাদের 4 বন্ধুর ছবি দেখতে থাকে। হাসি খুশি থাকা অনিতা মেয়েটির আজকের কি বেহাল দশা হয়েছে। এরপর ছেলেটি গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। দূর থেকে এসব কিছু হামজা লক্ষ্য করছিল। কিছুক্ষণ পরে হামজা অনিতার বাবা মায়ের সাথে দেখা করে। এরপর সেলবামের ক্ষতযুক্ত ছবিটি দেখায়, জিজ্ঞেস করে, ঠিক এমন কোনো ক্ষত আপনার মেয়ের গলায় আর আছে কি? মা বলে, জি স্যার, ঠিক এমনই একটা ক্ষত আমার মেয়ের গলায় রয়েছে। বাবা বিষয়টা মানতে নারাজ। কেন যেন বাবা এই বিষয়টা ধামাচাপা দিয়ে রাখতে চাচ্ছে। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়। হামজা রেগে গিয়ে বলে, আপনারা বুঝতে পারছেন না কত ভয়ানক ঘটনার সামনে ঘটতে চলেছে, তবে আপনারা কেউ সাহায্য করছেন না। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার মেয়ে কি ড্রাগস নিত? সাধারণত এই ধরনের চিহ্ন তো বারবার ড্রাগস নেওয়ার ফলেই হয়ে থাকে। এই কথায় বাবার আগের বসে অনেক কথা বলে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে ডেভিড আর হামজা ভিকি নামের একটি ছেলের সাথে দেখা করে। ভিকি জেনিসের ইনস্টাগ্রামের বন্ধু ছিল। জেনিস সেটানিজম পোস্ট আর ছবি আপলোড করত। সেটানিজম হচ্ছে একটি দর্শন বা জীবন দর্শন, যেখানে কিছু মানুষ শয়তানকে প্রতীক হিসেবে গ্রহণ করে। এই কথা ঈশার মাধ্যমে অনিতার মা জানতে পেরেছিল। তাই তো অনিতাকে তার মা জেনিসের সাথে কথা বলতে নিষেধ করেছিল। এসব কথা শুনছিল। ঠিক এই মুহূর্তে অনিতার মা হামজাকে ফোন করে তার সাথে একবার দেখা করতে বলে। সঠিক স্থানে গেলে অনিতার মা বলে, এরকম ক্ষত চিহ্ন আমার মেয়ের গলায় ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এই চিহ্নটা খুব ছোট হয়ে গিয়েছে। আমরা এ ব্যাপারে কোনো ডাক্তারের শরণাপন্ন হইনি। ডাক্তারের কাছে যাওয়াটা আমার হাজবেন্ড নিরাপদ মনে করেনি। তবে আমি বুঝতে পেরেছিলাম আমার মেয়ে ধীরে ধীরে অন্য কোনো শয়তানি শক্তির জগতে আসক্ত হয়ে যাচ্ছে। যতটা সম্ভব আমি চেষ্টা করতাম যেন মেয়েটি জেনিসের সাথে না মেশে। অনিতাকে শেষমেশ সামাল দিতে না পেরে পরিস্থিতি যখন অস্বাভাবিক হয়ে যায়, তখন ওর বাবা এক বৈদ্য বন্ধু যিনি এ বিষয়ে নিরাময় করেন তার কাছে গিয়েছিলাম। এ কথা শুনে হামজা সেই নিরাময়কারী বৈদ্য ব্যক্তির সাথে সাক্ষাৎকার করতে যায়। জেনিসের সাথে সাবির নামের একজনের কোনো একটা কানেকশন রয়েছে।
এই তদন্তের জন্যই ডেভিড এবং ভিকি দুজনে তার সাথে দেখা করতে যায়। তবে দেখা যায় এই তদন্তের জন্য ঈশাও সাবিরের পিছু করছিল। তবে সাবিরের লোকজন তাকে ধরে ফেলে আর এই নিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করে। এদিকে হামজা সেই বৌদ্ধ লোকের কাছে চলে আসে। এই বৌদ্ধ লোকটির নাম হচ্ছে ডোনাল্ড। হামজা সব ঘটনা খুলে বলে, অনিতার ব্যাপারে জিজ্ঞেস করে। ডোনাল্ড বলে হতে পারে এমন কোনো তথ্য অনিতার জানা উচিত ছিল না, কিন্তু সে কোনোভাবে জেনে গিয়েছে, তাই তো অনিতাকে না মেরে সাজা স্বরূপ এমন ব্যবস্থাপনা করেছে। সরাসরি না মেরে মূল ভিলেন হয়তো অনিতাকে হিপনোটাইজ করেছে, আর না হয় ভয়ানক কোনো ড্রাগস দিয়েছে, যার জন্য অনিতা কাউকে কিছুই বলতে পারছে না। আর এই জেনিস মেয়েরই এক স্যাটানিক সম্প্রদায়ের সাথে কানেক্ট রয়েছে। এই সম্প্রদায় সবার নজরের আড়ালে রয়েছে। কাহিনী পরিবর্তিত হয়। একটা স্থানে খুব ভয়ানক একটা লাশ দেখতে পাওয়া যায়। আশেপাশে কিছু সিম্বল দেখা যায়। এই সিম্বলগুলো আকালি গ্রুপ হয়ে কাজ করে। মেইন অফিসার হামজাকে এই কেস থেকে সরিয়ে দেয়। হামজা এই কেসটা নিজ দায়িত্বে নেয়ার চেষ্টা করলেও স্যার তাকে এই কেস হ্যান্ডওভার করে না। তবে হামজা স্যার তো এই কেসের শেষ না দেখে ছাড়বে না, তাই অনুমতি না দেওয়া সত্ত্বেও হামজা পার্সোনালি এই কেসের ব্যাপারে তদন্ত করতে শুরু করে। হামজা জেনিসের মায়ের কাছে চলে যায়। তার মেয়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে মহিলা কিছুই বলতে পারে না। হামজা যখন অনিতার ছবি দেখায়, এরপরে জেনিসের মা কেমন যেন আটকে ওঠে। তিনি বলে, আপনি এখান থেকে চলে যান, এখানে ওরা রয়েছে। অন্যদিকে ভিকি সাবিরকে ফলো করছিল। সাবির এই বিষয়টা বুঝতে পারে আর তার উপর আক্রমণ করে। ডেভিড স্যারের মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়, এরপর তাকে মারতে শুরু করে। এদিকে জেনিসের মা হুট করেই হামজাকে মারতে চাইলে কনস্টেবল জেনিসের মায়ের শরীরে শুট করে। আবার এই সময় অপর প্রান্তে ঈশা কোনো মতে গুন্ডাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। সিন আবারও জেনিসের বাড়িতে চলে আসে। কেন যেন কনস্টেবল অদ্ভুত সব আচরণ করতে শুরু করেছে, তাই হামজা আর তার মধ্যে মারামারি শুরু হয়। পরক্ষণেই দেখা যায় জেনিসের মা গ্যাস ওপেন করে তাদের উদ্দেশ্যে বলে, তোমরা এই মুহূর্তে এখান থেকে চলে যাও, না গেলে গ্যাস লাইট জ্বালিয়ে এই জায়গা আমি শেষ করে দেব। হামজা বারবার বোঝাতে থাকে সে এখানে কোনো খারাপ উদ্দেশ্যে আসেনি। তবে এমন সময় বাইরে থেকে এক লেডি অফিসার শুট করার কারণে সেই স্থানে ব্লাস্ট হয়। হামজা কোনো মতে বেঁচে যায়। ঈশার সাথে ডেভিডের দেখা হয়। এক পর্যায়ে দুজনে হামজার সাথে দেখা করে। ঈশার কাছে থাকা অনিতার একটা ভিডিও হামজাকে দেখানো হয়। ভিডিওতে অনিতা বলছে, জেনিসকে পেয়ে গিয়েছি, আর সেই জাদুকরী সম্প্রদায়ের জায়গাও পেয়েছি। এটা দেখতে অনেকটা চার্চের মতো। ঈশা বলে, এরপর আমি এই বিষয়ে সম্পূর্ণ ঘটনা আমাদের এলাকার থানায় বলেছিলাম। তিনি বলেছেন ভিডিওটি ডিলিট করতে, আর আমার নাম ঠিকানা তিনি লিখে নেন। এরপর থেকে আমি খেয়াল করি কেউ আমাকে ফলো করছে। কি বিষয়টা বোঝা যাচ্ছে? এটা কোনো ছোটখাটো চক্র নয়, বিশাল একটা ভয়ানক চক্রান্ত, যেখানে পুলিশ নিজেরাই সামিল রয়েছে। ঈশা বলে, এই কাজের সাথে ইন্সপেক্টর সাবির আর লরেন্স যুক্ত ছিল, তাই আমি ইন্সপেক্টর সাবিরকে খুঁজতে গিয়েছিলাম। এসব কথা বলতে বলতেই ঈশা ইয়াসমিন গৌতমের ফোনে মেসেজ আসে। মেসেজ দিয়েছিল জেসমিন। সে সকলের সাথে একটা লোকেশনে দেখা করার কথা বলে। ঘটনা পুরোপুরি বোঝার জন্য হামজা তাদের তিনজনকেই সেই লোকেশনে নিয়ে যায়। তাদের গাড়িতে বসিয়ে রেখে হামজা আর ডেভিড কারখানার মধ্যে চলে যায়। কারখানার মধ্যে স্যাটানিক সিম্বল পাওয়া যায়। তার উপর একটি মেয়ের ঝুলন্ত লাশ ছিল। ঠিক এই মুহূর্তে তারা দেখতে পায় এক ব্যক্তি লরেন্সকে প্রচুর বাজেভাবে আঘাত করছে। ডেভিড ব্যক্তিটিকে ধাওয়া করে। হামজা লরেন্সকে সাহায্য করতে এগিয়ে যায়। তবে অদ্ভুত বিষয় হচ্ছে, কেন জানি লরেন্স উল্টো হামজার উপর আঘাত করতে শুরু করে। ডেভিড কারখানার বাইরে সেই ব্যক্তিটিকে ধাওয়া করতে শুরু করলে ঈশা এই বিষয়টা লক্ষ্য করে সেই ব্যক্তিটিকে ধরতে চেষ্টা করে। চারিদিক পরিস্থিতি এরকম দেখে ইয়াসমিন দ্রুত রিভলভার সহ কারখানার মধ্যে প্রবেশ করে। লরেন্স হামজাকে মারতেই যাবে, ঠিক সেই মুহূর্তে ইয়াসমিন তাকে শুট করে। এদিকে বাইরে আকালের লোকেরা চলে এসেছে। ঈশা আর ডেভিড তাদের প্রতিহত করে সেই লোকটিকে ধরে ফেলে। এই মুহূর্তে আকালির আরো কয়েকজন সদস্য চলে আসে। তাই দ্রুত ঈশা ডেভিড ব্যক্তিটিকে নিয়ে কোনো মতে লুকিয়ে কারখানায় চলে আসে। ডেভিড ঈশা এক বিল্ডিং এ, ইয়াসমিন গৌতম হামজা এরা অন্য বিল্ডিং এ। ইয়াসমিন ঈশার সাথে ফোনে কথা বলে তাদের লোকেশন জেনে নেয়। সকলে বুঝতে পেরেছে এই স্থানে থাকা তাদের জন্য নিরাপদ নয়। হামজার অবস্থা খুবই খারাপ। এর মধ্যেই আকালির অসংখ্য কর্মী হামজাদের বিল্ডিং এ প্রবেশ করে। তাদের দেখে ইয়াসমিন বলে, আবে মুখোশধারী লোকেরা, মানুষের জীবনের মূল্য নেই তোদের কাছে, তাই না? যা গিয়ে আমার কথা তোদের শয়তানকে পৌঁছে দে। 12 মিলিমিটার বুলেটে তোদের জীবন এখন নরকে পৌঁছে যাবে। এই বলেই ইয়াসমিন হুমাহুম গুলি ছোড়ে। হামজা অবাক হয়ে এসব দেখছিল। অবশেষে তারা সকলে সেখান থেকে নিরাপদভাবে চলে আসতে সক্ষম হয়। যাই হোক, সকলে মিলে লরেন্সকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করে। লরেন্স বলে, আমরা শয়তানের বাচ্চা, আমরাই সকলকে মেরে ফেলেছি। জেনিস আমাদের গোলাম হয়েই থাকতো। শয়তানকে খুশি করার জন্য আমরা এসব মানুষের বলি দিতাম। সাধারণ মানুষের থেকে বিষয়টা ঢাকতে সব সময় সব জায়গায় জেনিসকেই আমরা ব্যবহার করতাম, যেন যে কেউ জেনিসের উপর সন্দেহ করতে পারে। আমরা ইচ্ছাকৃতভাবে চার্লসকে এই ক্লু দিয়েছিলাম। যখন সাধারণ মানুষের কাছে এই তথ্য পৌঁছে যায়, তখন আমরা চার্লসকে মেরে ফেলি। সেম কাজটা জেনিসের মায়ের ক্ষেত্রেও হয়েছে।
আমাদের ব্যাপারে যারাই জানে তাদের কাউকে সত্যটা বলে দেওয়ার সুযোগ আমরা দিই না। কিন্তু এই বিষয়টা যখন অনিতা জেনে যায় তখন আমরা ওকে জোর করে উঠিয়ে নিয়ে ড্রাগস দিয়ে দেই। আর অনিতা ধীরে ধীরে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। আমরা জেনিসকেও মেরে ফেলতাম, তবে আকালির জেনিসকে প্রয়োজন, তাই তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। সব কথা শুনে হামজা আর তার টিম আকালির সিক্রেট সোসাইটিকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সিক্রেট সোসাইটির একজন লিডারকে পেয়ে যায়। তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সেই লিডার জানান, আমরা শয়তানকে বিশ্বাস করি, তবে আমাদের সম্প্রদায় বলিতে বিশ্বাসী নয়। এসব কাজ আমরা করি না। খুব নিম্ন সম্প্রদায় বলি দেয়, যার জন্য বদনাম হয় আমাদের। আর এই যে বলি দেয় যারা, এটা একটা ধর্মীয় নিয়মের মধ্যে পড়ে। যেসব স্থানে বলি দেওয়া হয় সেসব স্থানে রিচুয়ালের ভিত্তিতে কানেকশন করলে একটা ম্যাপ তৈরি হয়। আর সম্ভবত এই ম্যাপের সম্পূর্ণ কাজ শেষ হয় একজন বিশেষ ব্যক্তির মাধ্যমে। ধারণা করা হয় এই ম্যাপের শেষ কাজ জ্যানিসের মাধ্যমেই হবে। সর্বশেষে আকালি জ্যানিসকে বলি দিয়ে ক্লাবেস ইনফর্নো পেয়ে যাবে। এটা হচ্ছে নরকের চাবি, অর্থাৎ আকালির সমস্ত রিচুয়াল পালন শেষে জেনিসকে মেরে ফেলতে পারলে নরকের চাবি পেয়ে যাবে। মূলত জেনিসের একটা সমস্যা রয়েছে, জেনিসের অ্যালেকজান্ড্রিয়া জেনিসেস সমস্যা রয়েছে। এর ফলে জেনিস মেয়ে হওয়া সত্ত্বেও পিরিয়ড হয় না, যার জন্য জেনিস সবসময় পবিত্র। আর তাই তো একে বলি দিতে পারলেই আকালি নরকের চাবি পেয়ে যাবে আর শয়তানের সাথে সাক্ষাৎকার করে দুনিয়াতে রাজত্ব করবে। এই ধরনের মেয়েদের জন্মের আগেই আকালি তার শয়তানি বইয়ের মাধ্যমে এসব খবর পেয়ে যায়। এরপর হসপিটাল থেকে বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে তাকে বলি দেওয়া হয়। এমনই একটা মেয়ের বলি সেলবামের সামনে হয়েছিল, তবে কোনোভাবে হয়তো এই বলি কাজ হয়নি, তাই তারা আবারও তাদের লক্ষ্য পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিষয়টা চাইলে থামানো যায়। এই কাজটি প্রতি 6 বছর পর পর হয়। যে বছর এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে সে বছর পুরো দুনিয়া শয়তানের শক্তিতে রূপান্তরিত হবে। আমি সম্ভবত এই সম্প্রদায়ের লিডারের নাম হ্যালোভে শুনেছি। এ কথায় হামজা চমকে যায়, কারণ ওই যে বৌদ্ধ তার পুরো নাম কিন্তু ডোনাল্ড হ্যালোভে ছিল। দ্রুত হামজা তার বাড়িতে চলে যায়। দেখা যায় তখনই ডোনাল্ড বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। সুযোগ বুঝে হামজা বাড়িতে প্রবেশ করে, চারিদিকটা ভালো করে দেখতে থাকে। এক পর্যায়ে একটা সিক্রেট দরজা পেয়ে যায়, যেখানে অসংখ্য কঙ্কাল রয়েছে। ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে শুরু করে, এ যেন শয়তানি রাজ্যে ঢুকে পড়েছে। চারিদিকে মোমবাতির আলো থাকলেও এটা যেন একটা অন্ধকারচ্ছন্ন জগৎ। আচমকা হামজার উপর কেউ হামলা করে বসে। হামজা কোনো মতে তাকে প্রতিহত করে, এরপর তার মুখোশ টেনে বের করে। দেখা যায় ইনি তো ডোনাল্ড। তবে মাত্রই তো তিনি গাড়ি করে কোথাও চলে গেলেন, তাহলে কি রহস্য চলছে এখানে? সিন পরিবর্তিত হয়। হামজা বলে, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আপনি এমনটা করবেন তা ভাবতে পারিনি। ডোনাল্ড বলে, এখন কি করবে? আমাকে মেরে ফেলবে? হামজা বলে, আমি না হয় একটু ভিন্ন কিছু চেষ্টা করব। আচ্ছা, আপনার মতো এই একই রকম দেখতে ওই ব্যক্তিটিকে যে কিছুক্ষণ আগেই এই বাড়ি থেকে বেরিয়ে গেল? ডোনাল্ড মুচকি হেসে বলে, ও আমার ভাই সেবাস্টিন, আর আমি ডোনাল্ড। আমরা যমজ ভাই। 62 বছর আগে একজন মা দুটি যমজ বাচ্চার জন্ম দিয়েছিল। জন্ম দেওয়ার সময় মা মারা যায়। সময়ের সাথে সাথে বাচ্চারা বড় হয়ে যায়। এক সময় এক ধনী পরিবার তাদের অ্যাডপ্ট করে নেয়। মা তাদের দুটি সন্তানকে প্রচুর ভালোবাসতো, তবে বাবার ব্যবহার খুবই খারাপ ছিল। নানাভাবে বাবা বাচ্চাদের অত্যাচার করত। বাবা হঠাৎ করে শয়তানি শক্তির পূজারী হয়ে ওঠে। এদিকে গ্রামে হঠাৎ করে একটি জানোয়ারের দেখা পাওয়া যায়। এই জানোয়ার অন্য প্রাণীদের মেরে ফেলতো। গ্রামে যেই স্থানে শয়তানের পূজা করা হতো, জানোয়ারটি ঠিক সেই স্থানে থাকা শুরু করলো। একদিন খেলার ছলে সেবাস্টিন শয়তানি জানোয়ারের সামনে গিয়ে পড়ে। দত্তক নেয়া বাবা এই বিষয়টি জেনে খুব খুশি হয়, কেননা জানোয়ারের সামনে পড়লে সেই শয়তান জানোয়ার তো তাকে মেরে ফেলবে। এই সুযোগে বাবার শয়তানের নামে বলি দেওয়া হয়ে যাবে। তবে সেবাস্টিন বাড়ি ফিরে আসে। এটা দেখে বাবা দুশ্চিন্তায় পড়ে যায়। পরক্ষণেই সিদ্ধান্ত নেয় নিজ হাতে সেবাস্টিনকে মেরে ফেলবে। এসব পরিস্থিতি দেখে ভাইকে বাঁচাতে ডোনাল্ড নিজ বাবাকেই মেরে ফেলে। দত্তক নেয়া মাতা তার বাচ্চাদের খুব ভালোবাসতো, তাই তাদের ভবিষ্যৎ গড়ে এই খুনের দায় সম্পূর্ণ নিজের উপর তুলে নেয়। এরপর বাচ্চারা আবারও একা হয়ে যায়। তবে সেখানকার ফাদার মাইকেল তাদের সবসময় ভালো পথে চলার নির্দেশ দিত। ডোনাল্ড ফাদারের কথা মতো সবকিছু অনুসরণ করতে শুরু করে, আর সেবাস্টিনের মন পড়ে যায় শয়তানি শক্তির উপর। আস্তে আস্তে শয়তানি শক্তি সেবাস্টিন অর্জন করতে চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে বলা যায় পুরোপুরি শয়তানে রূপান্তরিত হয়ে যায়। মূলত শয়তান জানোয়ার সেই দিন সেবাস্টিনকে ছেড়ে দিয়েছিল, তার কারণ একটাই, সেবাস্টিনকে দেখে বুঝতে পেরেছিল এই সেবাস্টিন লিডার হয়ে তাদের শয়তানি জগতের আরো সমৃদ্ধি বাড়াতে পারবে। একদিন সেবাস্টিন জানোয়ারের মাথার কঙ্কাল দিয়ে শঙ্খ বাজায়, যে শব্দে মেয়েরা সম্পূর্ণ পাগল হয়ে যায়। আর এই বলি ড্রাইভার সিস্টেমের চার্জের ফাদারের উপর ফেলা হয়। তাই আবারও দুই ভাই একা হয়ে পড়ে। সময়ের সাথে সাথে সেবাস্টিন নিজের শয়তানি রাজ্য করতে শুরু করে। ধীরে ধীরে মানুষের বলি দিতে শুরু করে। ডোনাল্ড তার ভাইকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে। ডোনাল্ড বলে, মূল আকালি হচ্ছে আমার ভাই সেবাস্টিন। আপনারা যদি কোনোভাবে আমার ভাইকে আটকাতে পারেন
আর জেনিসকে আমার কাছে নিয়ে আসতে পারেন, তাহলে এই সবকিছু থামানো যাবে। তাই দ্রুত হামজা সেই চার্জের উদ্দেশ্যে রওনা করে। চার্জের মধ্যে ঈশা অনিতাকে পাহারা দিচ্ছে। বাইরে থেকে ইয়াসমিন, ডেভিড, গৌতম পাহারা দেয়। এই সময় ডোনাল্ড তার কাজ শুরু করে। অন্যদিকে চার্চের মধ্যে থাকা হামজা সেবাস্টিনকে খুঁজতে থাকে। কেউ একজন তার মাথায় সজোরে আঘাত করে জ্ঞানহারা করে দেয়। এদিকে চার্চের অন্য সাইডে শয়তানি অনুসারীরা ঢুকে পড়েছে। ডোনাল্ডের রিচুয়ালে ব্যাঘাত ঘটে যার জন্য জেনিসের মধ্যে শয়তানি শক্তি জাগ্রত হয়। শয়তানি কর্মীদের বিরুদ্ধে গৌতম, ইয়াসিন আর সহকর্মীরা লড়তে চেষ্টা করে। এতক্ষণে হামজার হুঁশ ফিরে এসেছে। তার হাত বেঁধে রাখা হয়েছে। সামনে সেবাস্টিন চলে আসে। সেবাস্টিন বলে, মানুষের সকল সমস্যার সমাধান একটাই পথ, আর তা হচ্ছে মৃত্যু। এই বলেই ভয়ানক একটা হাসি দিয়ে শয়তানি মুখোশ পরে নেয়। এদিকে জেনিস ডোনাল্ডকে মারার জন্য অস্ত্র ওঠায়। এই মুহূর্তে ডোনাল্ড মন্ত্র করে তার মুখে কিছু একটা ছুঁড়ে মারে। জেনিস ব্যথায় চিৎকার করে ওঠে। অপরদিকে হামজা কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর সেবাস্টিনকে খুঁজতে শুরু করে। পেছন থেকে মহিলা কনস্টেবল তাকে আটকাতে চাইলে হামজা তাকে আঘাত করে। অনিতার মন্ত্রের ঘোর কোনোভাবে কাটিয়ে আবারও ডোনাল্ডকে আক্রমণ করতে যায়। এ সময় ঈশা তার সামনে চলে এসে হাত জাগায়। নিমেষেই অনিতার শরীর যেন দুর্বল হয়ে পড়ে। সে জ্ঞানহারা হয়ে যায়। ঈশা তাকে জড়িয়ে ধরে। চারিদিকে সকলেই শয়তানি শক্তির বিরুদ্ধে লড়ে শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছে। সেই মুহূর্তে সিলভাম চলে আসে সেখানে আর সকলকে মারতে শুরু করে। অন্য সাইডে সেবাস্টিন জেনিসকে বলি দিতে প্রস্তুত হয়। এই মুহূর্তে হামজা তাকে এই কাজ করতে মানা করে। তবে সেবাস্টিন তার কোনো কথা শুনে না। আর কোনো পথ না থাকায় হামজা তাকে গুলি করে মেরে ফেলে। অনিতার হুঁশ ফিরে আসে। সে নিজেকে সামলাতে না পেরে হাতে থাকা অস্ত্র দিয়ে শয়তানের মূর্তির মাথায় আঘাত করে। আচমকা চার্জের ছাদ ভেঙে ডোনাল্ডের উপর পড়ে। সমস্ত কালো শক্তি চার্জের মধ্য থেকে বেরিয়ে যায়। অনিতাও সেখানে নিস্তেজ হয়ে পড়ে। হামজা জেনিসকে সেখান থেকে নিয়ে বেরিয়ে যায়। কাহিনী বর্তমানে চলে আসে। হামজা বলে, এই ঘটনায় অনিতা আর ডোনাল্ড মারা যায়। এসব কিছুর পর থেকে জেনিসকে কোথাও আর খুঁজে পাওয়া যায় না। এই কেসের এখন প্রায় 6 বছর চলে। চার্জের ধ্বংসস্তূপ সরানোর পর ডোনাল্ডের বডি পাওয়া যায় না। হতে পারে কোনো সুড়ঙ্গের মধ্য থেকে সিস্টেমে ডোনাল্ড সেখান থেকে কেটে পড়েছে। এরপর এই কেস ক্লোজ হয়ে যায়। এই মুহূর্তে সোমিয়া বলে, গতকাল কিছু লাশ পাওয়া গিয়েছে যাদেরকে আকালির প্যাটার্নে মৃত্যু দেওয়া হয়েছে। অর্থাৎ এই কেস এখনো শেষ হয়নি। হয়তোবা ডোনাল্ড এসব কিছুর পেছনে রয়েছে। আর এমনও হতে পারে হামজা যাকে সেবাস্টিন ভেবে খুন করেছে সে মুখোশের আড়ালে অন্য কোনো ব্যক্তি ছিল। কিংবা চোখের ধুলো দিয়ে ডোনাল্ড নিজের ক্যারেক্টারকে ডাবল ক্যারেক্টার তৈরি করেছে। সবকিছুর মূলে এক কথা, 6 বছর পর আবারও শয়তানি রিচুয়াল শুরু হয়ে গিয়েছে। হতে পারে এই মুভির দ্বিতীয় পার্ট আসবে। এক গাদা রহস্য নিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।